ভারত পাকিস্তান এবার যুদ্ধের দিকে হাঁটছে। দুদেশের কূটনৈতিক পর্যায়ে ইতিমধ্যে ব্যাপক প্রতিবাদ আসছে। ভারত তার উচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছে অনেকগুলো বিধিনিষেধ। আবার পাল্টা প্রতিশোধ হিসেবে পাকিস্তানও ভারতের উপর চাপিয়ে দিয়েছে অনেকগুলো বিধিনিষেধ। দুপক্ষের পরিস্থিতি এখন যুদ্ধের দিকে হাঁটছে। সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্র এবং যে কোনো সময় যে কোনো দেশ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। কাশ্মীরের ঘটনার পর সব থেকে বড় প্রশ্ন সামনে এসেছে, ভারত কি পাকিস্তানে হামলা চালাবে? বিশেষজ্ঞরা বলছেন, এই নৃশংস হামলার জবাবে ভারত সরকারের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো না কোনো ধরনের পাল্টা ব্যবস্থা থাকতে পারে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতে দেখলাম ভীষণ চাপ তৈরি হচ্ছে, সরকার যেন পাকিস্তানে সামরিক ব্যবস্থা নেয়। আমি রিটায়ার্ড বেশ কিছু জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলদেরকে দেখছি, তারা এসে বিরাট হুমকি এবং হম্বিতম্বি করছেন যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত হবে। এবং জনমত আসলে ওদিকে যাচ্ছে। বিশেষ করে র্যাডিক্যাল একটা গ্রুপকে বিজেপি নিজের স্বার্থেই, তার রাজনীতির স্বার্থেই তৈরি করেছে। সেই গ্রুপটা পাকিস্তানে একটা সামরিক ব্যবস্থা চাইছে, কারণ ভারত দ্বিধাহীনভাবেই পাকিস্তানকে এই আক্রমণের সাথে জড়িত করেছে। এটা পাকিস্তান পেট্রোনাইজড বলছে। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। আপনি বলুন, হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে। আমরা 260টা দেহ চাই। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাই। কাশ্মীরে গোলাগুলি মোদির সাজানো নাটক নাকি ব্যর্থতা? রক্তে ভাসছে কাশ্মীর, কি জবাব দেবে মোদি? কাশ্মীরে 26 জন মানুষের মৃত্যুর দায় যে কোনো একভাবে তাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, বিশেষ করে কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি, ভিডিওর অংশ বিশেষ এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। শেষে দিকে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিন। আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকিতে গুলি চালায় পাকিস্তানি সেনারা। পাল্টা জবাবের কথা জানিয়েছে ভারতীয় সামরিক সূত্র। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে এর আগে পাল্টাপাল্টি কূটনৈতিক ব্যবস্থা নেয় দিল্লি ও ইসলামাবাদ। পাকিস্তানি নাগরিকদের আর কোনো ভিসা না দেওয়ার কথা জানায় দিল্লি। সেই সাথে নিজ দেশের নাগরিকদের দ্রুত সময়ে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে দিল্লিকে হুঁশিয়ারি দেয় পাকিস্তানও। ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানের আকাশ সীমা। আপনি বলুন, হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে। আমরা 260টা দেহ চাই। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাই। ভারত এমন একটি রাষ্ট্র যার ইতিহাসে ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িক দাঙ্গা রাজনীতির প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাজনীতির জন্য এক কার্যকরী অস্ত্র, যা বিজেপি বারবার ব্যবহার করেছে ক্ষমতা ধরে রাখার কৌশল হিসেবে। সাম্প্রদায়িক কাশ্মীর হামলার ঘটনাকে অনেকেই বলিউড সিনেমার বাস্তবায়ন বলছেন, যার পেছনে রয়েছে রাজনৈতিক লাভের নোংরা খেলা। কাশ্মীরের পেহেলগামে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পর্যটকদের উপর হামলা চালায়। ঘটনাটি এমন এক জায়গায় ঘটেছে যেখানে একটি খেলনা পিস্তল নিয়েও চলাফেরা করা অসম্ভব, অথচ সেখানে হামলাকারীরা ভারী অস্ত্রসহ সহজে প্রবেশ করে সাধারণ মানুষকে হত্যা করেছে। পুরো ঘটনাটিকে অনেকেই বলিউড মুভির কল্পকাহিনীর সঙ্গে তুলনা করেছেন, যেখানে প্লট আগে নির্ধারিত ছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, হামলার কয়েক ঘন্টার মধ্যে ভারত সরকার হামলাকারীদের ক্রেজ প্রকাশ করে এবং পরিচয় শনাক্ত করে ফেলে, ঠিক যেন আগেই সব প্রস্তুত করা ছিল। এই ঘটনাকে আরো ভয়ঙ্কর করে তোলে ধর্মীয় বিভাজনের একটি নাটকীয় সংযোজন। হত্যার আগে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি মুসলিম না হিন্দু? এইভাবে নাগরিকদের মধ্যে ভয় এবং ঘৃণার বীজ বপন করা হয়, যার রাজনৈতিক ফায়দা তুলে হিন্দুত্ববাদী শক্তি। ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত সফরে আছেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প পাশে থাকার বার্তা দেন এবং বিশ্বজুড়ে এই হামলার নিন্দা জানানো হয়। এটি নিছক কাকতালীয় না, বরং পরিকল্পিত বলেই সন্দেহ করছেন বিশ্লেষকরা।
আর আশ্চর্যের বিষয় হলো এই হত্যাকাণ্ডের পরপরই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত হত্যাকারী বেনিয়ামিন নেতানিয়াহু এটাকে বর্বর হিসেবে আখ্যা দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এ ধরনের হামলা হতে পারে ভারতের একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। উদ্দেশ্য দেশের অভ্যন্তরে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা এবং আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করা। পাকিস্তান ইতোমধ্যেই এই হামলার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছে। ভারতের সাধারণ জনগণ, কিছু নিরপেক্ষ সাংবাদিক এবং বিশ্লেষকরা এই ঘটনার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন এটি একটি নির্মম এবং পরিকল্পিত খেলা, যেখানে সাধারণ মানুষকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। আর এই ঘটনার আবহেই একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলীয় নেতা ও পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম মুখ। তিনি বলেন, গাজা ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব, মোদির বাচ্চা আমরা। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব, মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। এই বক্তব্য ঘৃণার রাজনীতির বিপজ্জনক রূপকে আরো উস্কে দিয়েছে বলে অনেকেই মনে করছেন। রাজনৈতিক নেতার মুখ থেকে এমন উগ্র ভাষা শুধু সাম্প্রদায়িক উত্তেজনায় বাড়ায় না, বরং রাষ্ট্রীয় সহিংসতাকেও উৎসাহিত করে। এই ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং একটি বৃহৎ পরিকল্পনার অংশ হতে পারে। মোদী সরকার যেন একটি অভিনব কায়দায় রাস্তা পরিষ্কার করছে, যেন ভারতের মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার পটভূমি তৈরির জন্য। শুভেন্দু অধিকারীর মন্তব্য, মোদীর বাচ্চা আমরা যেন কাশ্মীরের হত্যাযজ্ঞ চালানোর রাজনৈতিক অনুপ্রেরণাকেই প্রকাশ করে। এই বক্তব্য থেকে স্পষ্ট হয়, গাজায় ইসরায়েল যা করেছে, মোদী সরকার যেন ভারতেও তা করতে উদ্গ্রীব। এটি নিছক রাজনৈতিক বক্তব্য নয়, বরং হিন্দুত্ববাদী উগ্র চিন্তার এক নগ্ন ও ভয়ঙ্কর প্রকাশ। ফলস ফ্ল্যাগের নাটকীয়তায় জনমতকে প্রভাবিত করে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চালানোর এক ভয়াবহ ছক যেন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। ভারত পাকিস্তান এবার যুদ্ধের দিকে হাঁটছে। দুদেশের কূটনৈতিক পর্যায়ে ইতিমধ্যে ব্যাপক প্রতিবাদ আসছে। ভারত তার উচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছে অনেকগুলো বিধিনিষেধ। আবার পাল্টা প্রতিশোধ হিসেবে পাকিস্তানও ভারতের উপর চাপিয়ে দিয়েছে অনেকগুলো বিধিনিষেধ। দুপক্ষের পরিস্থিতি এখন যুদ্ধের দিকে হাঁটছে। সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্র এবং যে কোনো সময় যে কোনো দেশ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। দর্শক, কাশ্মীর এই দেশটিকে বা এই অঞ্চলটিকে নিয়ে, মানে ভারতের কাশ্মীর বলি আর পাকিস্তানের কাশ্মীর বলি, এই কাশ্মীর অঞ্চলটিকে নিয়ে দুদেশের বিরোধ প্রায় 75 থেকে 76 বছর ধরে। ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে যায় তখন তারা এই অঞ্চলে একটা ভাগ বা সীমা রেখা টেনে দিয়ে যায়। ব্রিটিশরা ষড়যন্ত্রমূলক এই উপমহাদেশকে এমনভাবে ভাগ করে যে ভাগের কারণে আজ পর্যন্ত এই অঞ্চলে সীমান্ত বা আঞ্চলিক সংঘাত লেগেই আছে। অর্থাৎ ব্রিটিশরা ভারতকে ভাগ করে ধর্মের ভিত্তিতে। যে অঞ্চলে মুসলমান সেখানে মুসলিম রাষ্ট্র, আর যেখানে হিন্দু বেশি সেগুলোকে হিন্দু রাষ্ট্র করে। কিন্তু যখন ব্রিটিশরা ভারতকে দুভাগ করে, মানে 47-এ যখন এই দুভাগের প্রক্রিয়াটা শুরু করে, তখন মুসলমানদের অঞ্চলকে পাকিস্তান মানে পাকিস্তান আর ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। কিন্তু কাশ্মীর নিয়ে সমস্যাটা যেই রাখে তারা। ভারত দাবি করে এই অঞ্চলটি তাদের, পাকিস্তান দাবি করে তাদের। কিন্তু আপনারা যদি দেখেন 1947-এ যখন এই রাষ্ট্রগুলো ভাগ করে ব্রিটিশরা, তখন কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ করেছিল। কাশ্মীরে অধিকাংশ জনগণ মুসলিম, কিন্তু কাশ্মীর কি করে ভারতের পক্ষে গেল? তার প্রধান কারণ ছিল কাশ্মীরের শাসক ছিল শেখ হাসিনার মতো একজন ব্যক্তি, যিনি ভারতপন্থী। আরও সোজা করে বললে, কাশ্মীরে সেই সময়ের শাসক ছিলেন একজন হিন্দু। কেবল একজন শাসক তার ইচ্ছায় তিনি ভারতে যোগ দেন। কিন্তু নিয়ম অনুসারে ব্রিটিশরা যে থিওরি মেনটেন করেছেন, সেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হবে মুসলমানদের। শুধু কাশ্মীরের শাসক ভারতে যোগ দেওয়ার পর ভারত সেখানে সামরিক শক্তি প্রদর্শন করে, একইভাবে পাকিস্তানও সামরিক শক্তি বৃদ্ধি করে, এবং এই দুটো দেশের মধ্যে কাশ্মীর ইস্যুতে বহুবার যুদ্ধ লেগেছে। এই যুদ্ধগুলোতে অধিকাংশ সময় পাকিস্তান বিজয় পেয়েছে, কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি, কারণ আন্তর্জাতিক বিশ্ব এই দুটো অঞ্চলের মধ্যে এই বিভেদ লাগিয়ে রেখেছে। জাতিসংঘ কোনো সঠিক সিদ্ধান্তে যেতে পারেনি কাশ্মীর ইস্যুতে। কাশ্মীরে 5 আগস্ট মোদী সরকার একটি বিশেষ আইনের মাধ্যমে, মানে পার্লামেন্টে আইনের মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করেন। অর্থাৎ কাশ্মীর একটি অঙ্গরাজ্য ছিল, এই সম্মানটুকু বা এই সাংবিধানিক অধিকারটুকু থেকে তাদেরকে বঞ্চিত করেন। নতুনভাবে কাশ্মীরে চাপিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় শাসনের আইন, মানে কাশ্মীর আর
অঙ্গরাজ্য নয়, এটি হবে কেন্দ্রীয় শাসিত একটি অঞ্চল। এবং এরপরে ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ কাশ্মীরের জমি কিনতে পারে, বসবাস শুরু করতে পারে, যেটি আগের নিয়মে পারত না। এই মুহূর্তে প্রায় 1 লক্ষের মতো অবৈধ ভারতীয়রা কাশ্মীরে বসবাস করছে স্থায়ীভাবে জমি কিনে বা জমি দখল করে। ঠিক এটার বিরোধিতা করে কাশ্মীরের বিভিন্ন সংগঠন এবং এটা নিয়ে ভারতের সঙ্গে কাশ্মীরের প্রায় যুদ্ধ অবস্থা তৈরি হয়, সংঘাত সৃষ্টি হয়, সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আর এই ঘটনাগুলোর নেপথ্যে পাকিস্তান বরাবরই কাশ্মীরকে সমর্থন দেয়, কাশ্মীরের স্বাধীনতাকামীদেরকে সমর্থন দেয়। আর ঠিক এই কারণে ভারত এবং কাশ্মীরের মধ্যে মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রায় সংঘাত লেগে যাচ্ছে। নতুন করে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো কি? ভারত তার নিরাপত্তা পরিষদের বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তারা বলছে পাকিস্তানে মানে যারা পাকিস্তান থেকে ভারতে ভিসা নিয়েছিল এবং ভারতে এই মুহূর্তে রয়েছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে পাকিস্তানে ফিরে যেতে হবে। এবং ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের মধ্যে অধিকাংশকে, যারা সামরিক বাহিনীর, বিমান বাহিনীর, নৌবাহিনীর সদস্য, তাদেরকে ফেরত যেতে হবে দ্রুত। এবং যেটাকে সিন্ধু পানি বন্টন চুক্তি বলা হয়, সেটাকে মানে এই চুক্তির মাধ্যমে ভারত পাকিস্তানের যে পানি বন্টন, এটাকে ভারত বাতিল করছে। অর্থাৎ পাকিস্তানকে এখন পানিতে মারতে চায় ভারত। তো এরকম করে অনেকগুলো সিদ্ধান্ত আসছে জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে। একইভাবে শাহবাজ শরীফের নেতৃত্বে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মাধ্যমে যে বৈঠকটি পাকিস্তানে হয়েছে, সেখানে পাকিস্তান সিমলা চুক্তির যে কোনো সময় সিমলা চুক্তি তারা বাতিল করবে বা স্থগিত করবে এমন ঘোষণা দিয়েছে। একইভাবে 30 তারিখের মধ্যে মানে এপ্রিলের 30 তারিখের মধ্যে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের তাদের যত ব্যক্তিরা রয়েছে কর্মরত, তাদের মধ্যে 30 জনের বাইরে যারা আছেন সবাইকে দেশ ছাড়তে হবে, মানে পাকিস্তান ছাড়তে হবে। এবং পাশাপাশি ভারতীয় সামরিক বাহিনীর সদস্য, যারা সেনা, বিমান, নৌবাহিনীর যারা সদস্য, যারা অ্যাম্বাসিতে কাজ করছেন, তাদেরকে ফেরত যেতে হবে 30 তারিখের মধ্যে ভারতে। এবং ভারত থেকে ইস্যুকৃত যারা ভিসা নিয়ে পাকিস্তানে এসেছেন, তাদেরকেও 30 তারিখের মধ্যে যেতে হবে। কেবল যারা ভারত থেকে পাকিস্তানে পড়তে এসেছেন স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয়। অর্থাৎ দুই দেশ এই মুহূর্তে যুদ্ধের প্রস্তুতির একদম দ্বার প্রান্তে। সীমান্ত অঞ্চলগুলোতে দু দেশই ভারী অস্ত্র মোতায়েন করছে। পাকিস্তান ইতিমধ্যে নতুন করে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তারা 24 এবং 25 তারিখে পাকিস্তানের করাচি থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে। পাশাপাশি পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে এখন মহড়া দিচ্ছে। পাকিস্তান সামরিক মহড়ার পাশাপাশি তারা নিরাপত্তা অঞ্চল মানে তাদের সীমান্ত অঞ্চলগুলোতে কঠোর নিরাপত্তা তৈরি করেছে। একইভাবে ভারত পাকিস্তান যে সীমান্ত রয়েছে সেখানে কঠোর সামরিক পদক্ষেপ নিচ্ছে। দুই দেশ হাঁটছে এখন যুদ্ধের দিকে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতে দেখলাম ভীষণ চাপ তৈরি হচ্ছে, সরকার যেন পাকিস্তানে সামরিক ব্যবস্থা নেয়। আমি রিটায়ার্ড বেশ কিছু জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলদেরকে দেখছি, তারা এসে বিরাট হুমকি এবং হম্বিতম্বি করছেন যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত হবে। এবং জনমত আসলে ওদিকে যাচ্ছে। বিশেষ করে র্যাডিক্যাল একটা গ্রুপকে বিজেপি নিজের স্বার্থেই, তার রাজনীতির স্বার্থেই তৈরি করেছে। সেই গ্রুপটা পাকিস্তানে একটা সামরিক ব্যবস্থা চাইছে, কারণ ভারত দ্বিধাহীনভাবেই পাকিস্তানকে এই আক্রমণের সাথে জড়িত করেছে। এটা পাকিস্তান পেট্রোনাইজড বলছে খুব সোজা সাপটাভাবে। সো পাকিস্তান যদি এটার সাথে জড়িত হয়ে যায়, তাহলে যেসব ডিপ্লোম্যাটিক স্টেপস ভারত নিয়েছে, আপনারা জানেন এর মধ্যে আমি গতদিন বলেছি তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনসটাকে ডাউনগ্রেড করা, তাদের মিলিটারি রিপ্রেজেন্টেটিভদের সরিয়ে দেওয়া, ভিসা বন্ধ করা, এবং খুবই টাফ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। এটা তারা বাতিল করেছে ফর দ্য টাইম বিং, যেটা যুদ্ধকালীন সময় আগে হয়নি। এটা ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা চুক্তি, যেটা সারা পৃথিবীতে আলোচিত হয় যে দুটো শত্রু দেশের মধ্যেও কীভাবে পানি বন্টন চুক্তি এফেক্টিভ হতে পারে, সেটার উদাহরণ হিসেবে সেটা অবশেষে বন্ধ হলো। সো সব কিছু মিলে পরিস্থিতি ভালো না এবং চাপ তৈরি হচ্ছে। কারণ বিজেপি সরকারের যে ইউএসপি, তারা ভোট যেভাবে পেতে চান সেটা হচ্ছে বিজেপি সরকার প্রচণ্ড শক্তিশালী, নরেন্দ্র মোদী একজন পাওয়ারফুল লিডার, প্রত্যেকটা ফ্যাসিস্ট যেটা করে একজন নেতাকে বিরাট শক্তিশালী হিসাবে সামনে আনে, তার থ্রেট আছে, চায়না আছে, পাকিস্তান আছে থ্রেটস, এবং দিস ইজ দ্য লিডার যিনি তাকে তার জাতিকে রক্ষা করতে পারেন। সো এই ন্যারেটিভ তারাই তৈরি করেছেন। এখন যখন পাকিস্তানকে এই মর্মান্তিক, এই ভয়ঙ্কর হামলার সাথে অভিযুক্ত করা হচ্ছে, তখন তো আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর পরিস্থিতি তৈরি হয়। এটা এক ধরনের যুদ্ধ প্রভোগ করার মতো ঘটনা হিসাবে এটাকে নিশ্চিতভাবেই ক্যাটেগরাইজ করা যায়। পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে
নাকি অন্য কিছু, অনেক কিছুই হতে পারে। পাকিস্তানের মিলিটারির একটা অংশ এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, তাও হতে পারে না, এটা অসম্ভব না। কারণ দুই দেশ তাদের পরস্পর দুটো রাজ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। পাকিস্তানের বেলুচিস্তানে ভারতীয় ইন্টেলিজেন্সের সহায়তায় এবং নানান রকমভাবে সেখানে অস্থিরতা, ওখানে এরকম মানুষ হত্যা, নানান কিছু করার চেষ্টা হয় নিয়মিতভাবে। বিশেষ করে বেলুচিস্তানের উপর দিয়ে যেহেতু চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি গেছে, সেটা একটা স্ট্র্যাটেজিক টার্গেট করা সহজ হয়ে গেছে। এবং বেলুচিস্তানের উপরে দশকের পর দশক ধরে কেন্দ্রীয় পাকিস্তান সরকারের যে বঞ্চনার ইতিহাস, যেটা পূর্ব পাকিস্তানের উপরে ছিল, সেরকম একটা গ্রাউন্ড তো আছেই। আবার পাল্টা পাকিস্তান এটা করে, আবার পরস্পর এই কাজগুলো যখন করে, বিশেষ করে কাশ্মীরে এই ধরনের কোনো কাজ করার মাধ্যমে পাকিস্তান এক ধরনের জাতীয়তাবাদী মানসিকতা উস্কে দিতে পারে, ফলে সংকট আড়াল করা যায়। আবার ভারতও রেসপন্ড করে সেটা করতে পারে। সো হুয়েভার যেই করুক না কেন, ভারত যেহেতু এখন পাকিস্তানকে ব্লেম করছে, ভারতের এই ধরনের একটা অভিযান চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি সামরিক কোনো ব্যবস্থা নেবে? নিলে কেমন হতে পারে সেটা? আমরা প্রাথমিকভাবে যদি বলি ভারত পাকিস্তানকে একটা মানে সরাসরি যুদ্ধে জড়ানোর প্রবাবিলিটি আছে, উত্তর হচ্ছে প্রায় শূন্য। কারণ দুই দেশের হাতেই নিউক্লিয়ার ওয়েপন আছে। ওই যে বলে, দুটো নিউক্লিয়ার ওয়েপনওয়ালা দেশ যদি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায়, তখন এটাকে ম্যাড বলে, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। মানে যে কোনো মুহূর্তে যদি নিউক্লিয়ার ওয়েপন ইউজ করা শুরু করে, দুই পক্ষের হাতেই যথেষ্টের বেশি নিউক্লিয়ার ওয়েপন আছে, যেটা দিয়ে তারা পরস্পরকে একেবারে ধ্বংস করে দিতে পারে। এবং তাদের হাতে যথেষ্ট কেপেবল ভেহিক্যালও আছে, যেটার মাধ্যমে তারা সেই নিউক্লিয়ার ওয়েপনকে গন্তব্যে নিয়ে যেতে পারে। ফুল ফ্লেজেড ধরে নিলাম যে নিউক্লিয়ার ওয়েপন ইউজড হলো না, কনভেনশনাল ওয়েপন যদি ইউজড হয়, সেক্ষেত্রে যদি দীর্ঘকালীন একটা যুদ্ধ হয়, ভারত সেখানে ভালো করার সম্ভাবনা বেশি আছে। গ্লোবাল পাওয়ার যে ইন্ডেক্স আছে, তাতে ভারতের অবস্থান এই মুহূর্তে পৃথিবীতে 4, আর পাকিস্তানের হচ্ছে 12। খুব পেছনে না পাকিস্তান, কিন্তু খুব লম্বা সময় ধরে যখন যুদ্ধ হতে থাকে, ওয়ার অফ অ্যাট্রিশন বলে, বসে আছে পরস্পর বিরুদ্ধে ফাইট করতে যাচ্ছে, তখন বেশি জনসংখ্যার দেশের সুবিধা অনেক বেশি হয়। কারণ তার মানুষের সাপ্লাই খুব সহজে পায়, তার ওয়ার ইন্ডাস্ট্রি অনেক বেশি ডেভেলপড থাকে, তার সাপ্লাই বেশি থাকে, সব কিছু মিলে সেরকম হতে পারে। সো এই ধরনের একটা যুদ্ধে যদি, টেকনিক্যালি বলছি, নিউক্লিয়ার ওয়েপন না কনভেনশনাল ওয়েপনে যদি জড়িয়ে পড়ে, তাহলে ভারতের খুব ভালো চান্স আছে পাকিস্তানকে তারা বহু সময় পর পরাজিত করতে পারবে, যদি খুব দীর্ঘকালীন যুদ্ধ হয়। কিন্তু যে ধরনের অভিযান ভারত চালাতে চায়, এই ধরনের অভিযানে কি ভারত আদতে কোনো সুবিধা করতে পারবে? একটা উদাহরণ আছে, 2019 সালে আমাদের পুলওয়ামাতে যে হামলা হয়েছিল সোলজারদের ওপরে, সেই হামলার পর বালাকোটে, পাকিস্তানের বালাকোটে ভারত এয়ার স্ট্রাইক করেছিল। এটা নিয়ে নানান রকম ভারত ক্লেম করেছে ওখানে জঙ্গিদের আস্তানা ছিল, সেটা তারা ধ্বংস করে দিয়ে এসছে। পাকিস্তান আবার ছবিতে, ভিডিওতে দেখিয়েছিল যে কতগুলো গাছ টাছ ভেঙেছে, এবং এগুলো নিয়ে পরে রীতিমতো আপনারা ঘাটাঘাটি করলেই দেখবেন যে স্যাটেলাইট ইমেজ দিয়ে বোঝার চেষ্টা করা হয়েছে, তাতে ভারতের ক্লেম নিউট্রাল জায়গা থেকে দেখা হয়েছে, ভারতের ক্লেম অ্যাস্টাবলিশ করে এরকম কিছু আসলে দেখা যায়নি। সত্যি কথা বলতে ভারত আদতে সেখানে যে অনেক কিছু করতে গিয়েছিল সেটাও না, তার একটা প্রমাণ আছে। আমাদের নিশ্চয় মনে আছে একজন পাইলট, অভিনব বর্তমান এরকম নাম সম্ভবত ওনার, আমার যতদূর মনে পড়ে, তিনি তার ফাইটার ডাউন হয়েছিল, তিনি ইজেকশন সিট দিয়ে নেমে আসতে পেরেছিলেন এবং পাকিস্তানের হাতে গ্রেফতার হয়েছিলেন, এবং পাকিস্তান সরকার তার শুভেচ্ছা নিদর্শন স্বরূপ সেই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করেছিলেন। সে ফাইটারটা ছিল MiG-21। মানে MiG-21কে ভারতেই একটা শব্দ বলা হয় ফ্লাইং কফিন, মানে ওটাকে কোনো অ্যান্টি এয়ারক্রাফট গান বা মিসাইল দিয়ে নামাতেন, ওটা এমনিই নেমে যায়। সো রীতিমতো এই ফ্লাইং কফিনে চড়ে প্রাইম মিনিস্টাররা এটা সেফ আছে বোঝানোর জন্য নানান কষ্ট করার ইতিহাসও আছে। প্রশ্ন হচ্ছে, ভারতের হাতে এটাই কি প্রধান ফাইটার? না, ভারতের হাতে এর চেয়ে অ্যাডভান্সড অনেক ফাইটার ছিল। রাফাল তখনও তার হাতে এসে সম্ভবত পৌঁছায়নি, বা অল্প কিছু এসছে, সো ইট ওয়াজ নট অপারেশন রেডি। কিন্তু এর বাইরেও তুলনামূলক অনেক সফিস্টিকেটেড ফাইটার, MiG-21 চেয়ে অনেক সফিস্টিকেটেড। তার চেয়ে জরুরি কথা হচ্ছে তার হাতে তখন SU-30, অনেকগুলো SU-30 ছিল, যেটা মাচ মোর অ্যাডভান্সড, কিন্তু গেছে MiG-21 কেন? তার মানে আমরা এটা বুঝতে পারি যে ভারত এটা আদতে কোনো রকম কোনো সার্জিক্যাল স্ট্রাইক ফাইক না, তারা তাদের মুখ রক্ষা করার জন্য গিয়েছিল, কারণ তারা জানে তারা SU-30 নিয়ে গেলেও তাদের আসলে যে খুব ভালো সম্ভাবনা ছিল, নট নেসেসারিলি। কারণটা হচ্ছে পাকিস্তানও তার ইকুইভ্যালেন্ট, পাকিস্তানের ব্যাকবোন অফ এয়ার ফোর্স যেটা, সেটা হচ্ছে F-16 লেটেস্ট একেবারে শেষ যে আপগ্রেডেশন, সেগুলো পাকিস্তান পায়নি, ওটা আমেরিকা স্থগিত করে রেখেছে। আমরা নিশ্চয়ই এটা জানি যে F-16 শুনলেই এটাকে একেবারে অসাধারণ মনে করে ফেলা জরুরি না, কারণ F-16 অনেক পুরনো বিমান, কিন্তু এটার আপগ্রেডেশন হয়েছে, পাকিস্তানও আপগ্রেডেড ভার্সনস পেয়েছে, কিন্তু ফাইনালি ওটা যতটুকু হয়েছে সেটা যে একেবারে টপ নচ তা কিন্তু না। বাট স্টিল F-16কে ফেস করতে হবে SU-30কে, তখন যদি চিন্তা করি ইজি ছিল না, কোনোভাবেই ইজি ছিল না। সেয়ানে যুদ্ধ হতো, এবং তার চাইতে জরুরি কথা, এয়ার ডিফেন্স সিস্টেম
সিস্টেম পাকিস্তানেরও অনেক ভালো, ভারতেরও ভালো। সো এই দুই দেশ যদি সীমিত পর্যায়ে ফাইট করতে যায় তাহলে আসলে রেজাল্ট ভারতের পক্ষে আসবে, নট নেসেসারিলি। ভারত এই ধরনের একটা সোকল্ড সার্জিক্যাল স্ট্রাইক যদি বাংলাদেশে তাদের অ্যাডভান্স ফাইটার দিয়ে করে, আমরা ভালো মতোই ধরা খাবো। কারণ আমাদের আগে একদিন বলেছি যে MiG-21 চাইনিজ লাইসেন্স ভার্সন যেটা যে 7 দিয়ে আমরা আমাদের এয়ারফোর্সের ব্যাকবোন, MiG-29 হাতে গোনা কয়েকটা আছে, অস্ত্রশস্ত্র কিছুই নাই। সো আমাদের সাথে নিয়ে সম্ভবত আরেকটি যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে। এই যুদ্ধ পাকিস্তানের সঙ্গে ভারতের প্রাথমিকভাবে শুরু হতে পারে, আর সেটা যদি পরিপূর্ণ যুদ্ধ নাও হয়, মিনিমাম যদি সার্জিক্যাল স্ট্রাইক হয়, সেই সার্জিক্যাল স্ট্রাইকের যে পরিণতি এটি আফগানিস্তানে ছড়িয়ে পড়বে, এটি ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশেও তার আঁচ লাগবে। এই যে ঘটনাটি হঠাৎ করে শুরু হলো সেটা হলো পাকিস্তান, যেটাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, ইউরোপের যে সুইজারল্যান্ড সারা দুনিয়ার ভূস্বর্গ, এমনি এশিয়ার ভূস্বর্গ হোক বা যাই বলে না কেন, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি, সেই লীলাভূমি ভারত অধ্যুষিত যে জম্মু কাশ্মীর, সেই এলাকাকে কেন্দ্র করে এই ভারত রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে ভারতের কেন্দ্রীয় সরকার যে অপতৎপরতা চালাচ্ছে এবং সেখানকার যারা অধিবাসী তাদের মনে ভারত সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ এবং বিদ্রোহ, এবং সেই বিক্ষোভ বিদ্রোহকে পুঁজি করে সেই আজাদ কাশ্মীর বলে পরিচিত পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর যে রয়েছে, এর সঙ্গে জম্মু কাশ্মীর একত্র হওয়ার জন্য, অর্থাৎ পাকিস্তানের অধিকৃত বা পাকিস্তান যে অংশটি রয়েছে যেটিকে আজাদ কাশ্মীর বলা হয় অর্থাৎ মুক্ত কাশ্মীর, এবং জম্মু কাশ্মীর যে এলাকাটি রয়েছে সেই এলাকার মুসলমানরা পাকিস্তানের সঙ্গে আসতে চাচ্ছে প্রথম দিন থেকেই। এখন বিনিময়ে তাদেরকে স্বায়ত্তশাসন, আলাদা স্টেট থেকে শুরু করে আরও অনেক সুযোগ সুবিধা নেহরু দিয়েছেন, কিন্তু তারপরেও সেখানকার সমস্যা সমাধান হয়নি, বরং নরেন্দ্র মোদীর জমানাতে উগ্র হিন্দুত্ববাদীরা সেই পুরো পাকিস্তানে প্যালেস্টাইনের মতো ঘটনা ঘটানোর জন্য বা গাজার মতো সেখানে একেবারে পোড়ামাটি নীতি অনুসরণ করার জন্য তারা সরকারকে প্রতিটি মুহূর্তে প্রণোদনা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় কাশ্মীর সবসময় একটা উত্তপ্ত। সেখানে যারা বসবাস করেন অভিজাত মুসলিম সম্প্রদায়, এবং কাশ্মীরের জনগণের 98% হলো মুসলিম জাতিগোষ্ঠীর বা মুসলিম ধর্মের অনুসারী। ভারতের মোট জনসংখ্যা অন অ্যাভারেজে 15% to 16% মুসলিম সম্প্রদায়। তো 15% কিন্তু অনেক, 130 কোটি যদি মুসলমান হন তার 15% কত হয়? 13%, 13%-এর অর্ধেক 7, অর্থাৎ প্রায় 21 কোটি থেকে 25 কোটির মতো মুসলমান রয়েছে সমগ্র ভারতবর্ষে, বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি, এমনকি পাকিস্তানের চেয়ে বেশি। এখন সেই মুসলিম জাতিগোষ্ঠী বিভিন্ন জায়গাতে তারা সংখ্যাগরিষ্ঠ, কোথাও সংখ্যালঘিষ্ঠ। যেমন আপনি পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকায় মুসলমানরা বেশি সেখানে কিন্তু হিন্দুরা ঢুকতেও পারে না। আবার দিল্লির যে সমস্ত এলাকাতে মুসলমানরা বেশি সেখানে কিন্তু দিদাসে গরু জবাই হচ্ছে। আপনি নিজামুদ্দিন আউলিয়ার মাজারের ওখানে গিয়ে দেখেন, দিল্লির মেহেরুলিতে একই অবস্থা। আপনি যদি উত্তরপ্রদেশে যান, এলাহাবাদ, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সেখানে সব কিছু তারা ডমিনেট করে, হিন্দুরা কিছুই করতে পারে না। কিন্তু যেখানে মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ সেখানে হলো হিন্দুরা নির্যাতন চালায়, যেগুলো আমরা পত্রপত্রিকায় দেখি। কিন্তু কাশ্মীরের বিষয়টা হলো আলাদা। ওখানে তারা কেবল সংখ্যাগরিষ্ঠ নয়, ওটা একক একটি রাষ্ট্র গঠন করার জন্য, মানে 98% মুসলমান, এটা তো সৌদি আরবেও নেই, আফগানিস্তানেও এটা নেই, বাংলাদেশে তো নেই। এই অবস্থা জম্মু কাশ্মীরে। ফলে এই অঞ্চলটি পুরো ভারতবর্ষের জন্য যারা শাসক শ্রেণী তাদের জন্য একটা, যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য একটা অ্যাটম বোমা। এই জন্য ছলে বলে কৌশলে এখানে সামরিক উপস্থিতি, এখানে দমন পীড়ন চালানো, এটা যেভাবে তারা চেষ্টা করে যাচ্ছে ভারত সরকার, তার সঙ্গে সঙ্গে আবার পশ্চিমাদের যে ইসলাম ফোবিয়া রয়েছে সেই ইসলাম ফোবিয়ার কারণে তারা দিল্লির সরকারকে এই অপরাধ করার জন্য সবসময় মদত দেয়। কাশ্মীরে জঘন্য হত্যাকাণ্ড, অর্থাৎ মোদী যখন ক্ষমতা এলো তখন সেখানে যে মিলিটারি সার্জেন্সি চালানো হলো সেখানে প্রায় 8 লাখ সেই সৈন্যকে ডিপ্লয় করা হলো। আবার বলছে 8 লাখ। একটা কাশ্মীরের মতো একটা জায়গাতে যদি 8 লাখ মিলিটারি ডিপ্লয় করে, মানে বছরের পর বছর সেখানে সব কিছু বন্ধ করে দেওয়া হলো, পশ্চিমের একটা টু শব্দ করেনি। এর কারণ হলো ওই যে ইসলাম ফোবিয়া। আবার এখন ধরেন সারা দুনিয়াতে যেভাবে যুদ্ধের দামামা পাচ্ছে, যেভাবে গাজাতে সমস্যা হচ্ছে, যেভাবে প্যালেস্টাইনের সমস্যা হচ্ছে, জেরিকোতে সমস্যা হচ্ছে, রাফাতের সমস্যা হচ্ছে, মানে ছোট্ট একটা এলাকা পশ্চিম তীর গাজা, এই পুরো এলাকাটাতে অল্প একটু জায়গা। তো এই অল্প একটু জায়গাকে আলাদা আলাদা ভাগ করে পশ্চিম তীরকে দিয়ে দিয়েছে মাহমুদ আব্বাস,
এবং তাকে টাকা দিয়ে, অর্থ দিয়ে ঠিক গাজাবাসীদের যে আশা আকাঙ্ক্ষা তার এগেনস্টে মাহমুদ আব্বাসকে দাঁড় করিয়েছে। তারাও যেটা একসময় পিএলও ছিল। এরপরে গাজার মধ্যে আবার কয়েকটা ভাগ তারা করে ফেলেছে। এই গাজার মধ্যে তারা কয়েকটা ভাগ করে ফেলেছে। একটা গ্রুপ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, একটা লিবারেল গ্রুপ তারা যাকে বলা হয় মিশর, জর্ডানের সাথে যোগাযোগ করছে, আর একটা গ্রুপ একেবারে কট্টরপন্থী হয়ে তারা হামাস নাম ধারণ করে ইরানের মদতপুষ্ট হয়ে হিজবুল্লাহর সাথে নিয়ে, হুথিদেরকে সাথে নিয়ে যুদ্ধ করছে। এবং এই যে হিজবুল্লাহ সমর্থিত যে এলাকা বা হুথি সমর্থিত যে সম্প্রদায় অথবা যাকে বলা হয় গাজাতে যারা শাসন কার্য পরিচালনা করছিল বা করে যাচ্ছে, সেই যোদ্ধাদেরকে নির্মূল করার জন্য ইসরায়েল, আমেরিকা, মিশর এবং জর্ডান একসঙ্গে কাজ করছে। ফলে ফিলিস্তিনিদের যে ইতিহাস বা ফিলিস্তিন যে জাতিগোষ্ঠী একত্র ছিল, তার থেকে গাজাকে আবার আলাদা করা হয়েছে। এবং আলাদা করার পরে আবার এই গাজার মধ্যে বিভেদ সৃষ্টি করে 3টা গ্রুপ করে সেখানে হামাসকে আবার আলাদা করা হয়েছে। এবং গাজার এই টোটাল ফিলিস্তিনের মধ্যে যে সমস্ত এলাকা ছিল তার মধ্যে গাজা, এবং গাজা যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তখন আর একটা এলাকা ছিল রাফা, যেটা তুলনামূলকভাবে সেফ জোন ছিল। এর কারণ হলো রাফা একেবারে যাকে বলে ইসরায়েলের ঘাসোয়া। সেই রাফাতে গিয়ে যারা আশ্রয় নিয়েছে তাদের মধ্যে যেই মুহূর্তে হামাস অনুসারীদের সংখ্যা বেড়ে গেছে, অমনি সেখানেও এই যাকে বলা হয় গাজার মতো পরিণতি তারা করে ফেলেছে। তো এই যে পশ্চিমাদের মুসলমান বিরোধী কর্মকাণ্ড বা ইসলাম ফোবিয়া, এটা এখন তারা টানতে টানতে আবার এশিয়াতে নিয়ে আসতে চাচ্ছে। তারা চীনে দ্বৈত নীতি, উইঘর মুসলিমদেরকে তারা সাহায্য করতে চাচ্ছে। আবার রাশিয়াতে উল্টো, রাশিয়াতে ইউক্রেনের বিরুদ্ধে তারা আবার মুসলমান সৈন্যদেরকে ব্যবহার করছে। অর্থাৎ এখানে কসোভা থেকে লোক আনছে, তারপরে চেচেনিয়া থেকে যোদ্ধাদেরকে তারা ভাড়া করে আনছে, এমনকি বাংলাদেশ থেকেও অনেকদেরকে টোপ ফেলে তারা ইউরোপ নেওয়ার নাম করে হাজার হাজার তরুণদেরকে এই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে তারা। তো এই ব্যবহার করার পরে এদেরকে আধুনিক অস্ত্রশস্ত্রের ট্রেনিং দিয়ে আবার পরবর্তীতে এদেরকে হয়তো আফগানিস্তানে পাঠাবে, বাংলাদেশে পাঠাবে, বলবে এরা আবার জঙ্গি। তো এই হলো পশ্চিমা নাটক। তো সেই যে পশ্চিমা নাটক, সেই নাটকের যে প্রেক্ষাপট এখন বাংলাদেশে তৈরি হয়ে গেছে। বাংলাদেশের দুটো সীমান্তে অর্থাৎ সৈয়দপুর, শিলিগুড়ি এই এলাকাতে উত্তরবঙ্গে ভারতের সঙ্গে উত্তেজনা, সিলেট সীমান্তে উত্তেজনা, আর মায়ানমার সীমান্তে যা হচ্ছে এটা তো রীতিমতো যুদ্ধাবস্থা। এবং এখানে ভারত, চীন, মায়ানমার এবং আমেরিকা সরাসরি এখানে খেলছে। আর এই খেলার মধ্যে হঠাৎ করেই যখন কাশ্মীরের এই এলাকা যেটাকে বলা হয় পেহেলগ্রাম, তো পেহেলগ্রাম এলাকাতে যে সন্ত্রাসী কর্মকাণ্ডটি চলল, ইতিমধ্যে প্রায় 30 জনের মতো নিহত হয়েছেন বলে খবর এসেছে। এবং এই কাজটি পাকিস্তানি জঙ্গিরা করেছে, লস্করে তৈয়বা এবং বাকনেটের সংগঠন, তাদের একটা অঙ্গ সংগঠন, লস্করে তৈয়বার অঙ্গ সংগঠন এই কাজটি করছে। এবং লস্করে তৈয়বার অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড বাংলাদেশে আছে বলে পশ্চিমা গণমাধ্যমে কিন্তু বহুবার প্রচার করা হয়েছে। অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে হরকাতুল জিহাদ, হুজি, এরকম অনেক প্রতিষ্ঠানগুলোর সাথে পাকিস্তানের অনেক জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। তো কাজেই ভারত যদি এখানে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালায় এবং সেটা নিয়ে যদি পাকিস্তান কাউন্টার প্রোগ্রাম করে, অর্থাৎ কাউন্টার আক্রমণ তারা করে, এবং সেটা তারা করতে পারে, সেই যোগ্যতা তাদের আছে। এবং ইতিমধ্যে যারা আপনারা খবর পড়েছেন তারা দেখেছেন যে অনেকগুলো লঙ্কাকাণ্ড ঘটে গেছে এই গত কয়েকদিনে। পাকিস্তান ভারতীয়দেরকে বের করে দিয়েছে তাদের দেশ থেকে। ভারতীয় দূতাবাসের যে কর্মকর্তা 30 জনে নামিয়ে আনতে বলা হয়েছে, সেখানে মিলিটারি অ্যাটাচি যারা ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। একই অবস্থা ভারত করেছে। ভারত তাদের দেশে যে সকল পাকিস্তানিরা ছিলেন ভিজিট ভিসাতে তাদেরকে 48 ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে নির্দেশ দিয়েছে। পাকিস্তানের যিনি সেনাপ্রধান তিনি বলেছেন যে কাশ্মীরের জন্য 2 বার যুদ্ধ করেছি, লাগে আরও 10 বার যুদ্ধ করব। কিন্তু এটা যদি তাদের সীমান্তে অর্থাৎ ওয়েস্টার্ন ফ্রন্টে, ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে এটা থাকতো, পাঞ্জাব ফ্রন্টে এটা থাকতো, কাশ্মীর ফ্রন্টে এটা থাকতো, তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু এটা যদি আবার 1971 সালের মতো ইস্টার্ন ফ্রন্টে চলে আসে, অর্থাৎ পূর্বাঞ্চল এলাকাতে চলে আসে, আমাদের শিলিগুড়িতে চলে আসে, আমাদের কলকাতাতে চলে আসে, আমাদের বেনাপোলে চলে আসে, আমরা কি এই ধাক্কা সামাল দিতে পারবো? কেন চলে আসবে? ইদানিং আপনারা দেখছেন যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে অনেক লেনদেন হচ্ছে, অনেক সম্পর্ক হচ্ছে, অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে। এটা ভারতকে নানাভাবে উত্তেজিত করছে।
একেবারে ভারত সরাসরি এই ওসিলাতে যদি বলা হয় যে পাকিস্তানের এই জিনিস বাংলাদেশে আছে, বাংলাদেশে বসে তাদের 7 সিস্টারে এই কাজগুলো করতে চায়, এবং হয়তো দেখা গেলো ভারতই একটা ঘটনা ঘটিয়ে ফেললো, আসামে একটা ঘটনা ঘটলো, ত্রিপুরাতে, মিজোরামে একটা ঘটনা নিজেরা ঘটিয়ে ফেললো এবং বললো এটা বাংলাদেশ থেকে এসেছে। তাদের হাতে মিডিয়া আছে, আন্তর্জাতিক মিডিয়া আছে, আমরা কী করতে পারি বলেন? এবং সেটার প্রেক্ষাপটে যদি এই ফ্রন্টে, এবং 1971 সনে তারা কিন্তু সেম ঘটনা ঘটেছিল, অর্থাৎ বাংলাদেশে তারা যুদ্ধ শুরু করেছিল ডিসেম্বর মাসের 3 তারিখ 1971 সনের। এর আগ পর্যন্ত তারা লজিস্টিক সাপোর্ট দিয়েছে, কিন্তু তারা সরাসরি যুদ্ধে নেমেছে 3 তারিখে। কিন্তু এখানে যুদ্ধ, অর্থাৎ এই পূর্বাঞ্চলীয় কমান্ডে যুদ্ধ শুরু করার আগে তারা কিন্তু ওয়েস্টার্ন ফ্রন্টে তারা যুদ্ধ শুরু করেছিল ভারত, অর্থাৎ পাঞ্জাব রেজিমেন্ট যেটাকে বলা হয়, ইন্ডিয়ার যেটা, ইন্ডিয়া তো পাঞ্জাব রেজিমেন্ট রয়েছে, পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব, তো এরকম। তো সেখানে তারা প্রথম যুদ্ধ শুরু করলো, তারপরে এসে দ্বিতীয় দফাতে এই পূর্বাঞ্চলীয় অঞ্চলে তারা যুদ্ধ শুরু করলো। এখন ঠিক সেম খেলাটা 1971 সালে যে খেলাটা ভারত খেলেছে পাকিস্তানে, যেখানে পরাজয় হয়েছে, ঠিক সেম খেলাটা আবার যদি ভারত শুরু করে, অর্থাৎ প্রথমে তাদের ওয়েস্টার্ন ফ্রন্টে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করলো এবং ওইটার ওসিলা ধরে তারা ইস্টার্ন রিজনে তারা আবার আক্রমণ চালানোর পরে তারা বললো যে এখানে আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি, বিশ্বস্ত লোকজন বসাবো, আপনাদেরই জননেত্রী, আপনাদেরই বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার কন্যা। আচ্ছা বলেন তো কেমন হবে নাটকটা? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।